সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। গত 3টি ক্লাসে আমরা অর্থনীতি রিলেটেড অনেক বিষয় সম্পর্কে জেনেছি। আজকে তোমাদের সামনে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অর্থনীতির অন্যতম প্রাণ বলা যায়, বাংলাদেশ বাজেট। বাজেট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। বাজেট আসলে কি, বা বাজেটটা কেন তৈরি করা হয়? সংক্ষেপে যদি আমরা বলি, বাজেট হচ্ছে পরিকল্পনার একটি সংখ্যাত্মক রূপ। অর্থাৎ আমি যা পরিকল্পনা করছি এটার যে একটা সংখ্যাত্মক রূপ, সেটাই হচ্ছে মূলত বাজেট। উদাহরণস্বরূপ, যেমন ধরো আমি বললাম যে আমি একটা ফ্ল্যাট কিনবো, একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো, আমি বিভিন্ন ফসলি জমি কিনবো, এরকম একটা পরিকল্পনা করলাম। কিন্তু এই পরিকল্পনাটা করার সাথে সাথে আমাকে চিন্তা করতে হবে আমি কত টাকার ফ্ল্যাট কিনবো, কত টাকার বাড়ি কিনবো, কত টাকার গাড়ি কিনবো, কি পরিমাণ জমি কিনবো এবং কি পরিমাণ ব্যয় করব। এই যে অর্থের যে একটা খেলা, এই অর্থের খেলাটাই হচ্ছে মূলত সংখ্যাত্মক রূপ, আর এই সংখ্যাত্মক রূপটাই হচ্ছে আমাদের মূলত বাজেট। বাজেটে একটা অর্থের উৎস মানে আয়ের উৎস যেমন চিন্তা করা হয়, তেমনি এটার ব্যয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে। এই আয় এবং ব্যয়ের সামঞ্জস্যতাই হচ্ছে কি বাজেটের পরিপূর্ণ রূপ। ঠিক আছে, তাহলে বাজেট কি? বাজেট হচ্ছে পরিকল্পনার একটা সংখ্যাত্মক রূপ। তবে আমরা যদি বই পুস্তকের ভাষায় আমরা লিপিবদ্ধ করতে চাই বা সরকারি ভাষায় যদি আমরা জানতে চাই বাজেট কি, বাজেট হচ্ছে সরকারের একটি অর্থ বছরে যে পরিমাণ আয় হবে এবং কি পরিমাণ ব্যয় হবে, এই আয় এবং ব্যয়ের এক বছরের সামগ্রিক চিত্রই হচ্ছে একটা বাজেট। বাজেট বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আমরা ব্যক্তিগত প্রয়োজনে বাজেট তৈরি করতে পারি, এরপর প্রাতিষ্ঠানিক বাজেট তৈরি করতে পারি, এরপর সরকারি বাজেট তৈরি করতে পারি। ব্যক্তিগত বাজেটটা কি? ব্যক্তিগত বাজেটটা হচ্ছে আমার বিভিন্ন উৎস থেকে ইনকাম আসতে পারে বা আয় আসতে পারে, যেমন হচ্ছে আমি আসবাবপত্র বিক্রি করে আয় করতে পারি, বেতন থেকে ইনকাম আসতে পারে, আমি কোনো পণ্যদ্রব্য বিক্রি করে ইনকাম করতে পারি। আমার এই টোটাল ইনকাম এবং এই ইনকাম থেকে আমি কোন কোন খাতে ব্যয় করব, এটা যখন আমি একটা অ্যাডজাস্টমেন্ট করি তখন সেটাকে বলা হয় একটা ব্যক্তিগত বাজেট। আবার একটা প্রতিষ্ঠানের কথা যদি আমি চিন্তা করি, প্রতিষ্ঠানে হচ্ছে শেয়ার বিক্রি করে, ডিবেঞ্চার বিক্রি করে, এরপর হচ্ছে বিভিন্ন পণ্যদ্রব্য বিক্রি করে, এই হচ্ছে তাদের ইনকাম সোর্স। এবং তাদের আবার এই ব্যয়েরও একটা সোর্স আছে, যেমন তারা কর্মচারীদের বেতন দেয়, অফিস মেনটেন্যান্সের জন্য একটা খরচ দিতে হয়, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে। এই আয় এবং ব্যয়ের যে একটা সামঞ্জস্যতা, সেটাই হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য একটা প্রাতিষ্ঠানিক বাজেট। তেমনি সরকারেরও কি প্রতি বছরের আয়ের উৎস এবং হচ্ছে এই আয়গুলো কোন কোন খাতে কিভাবে ব্যয় হবে সেটার একটা সংখ্যাত্মক রূপ রয়েছে, সেটাকে বলা হচ্ছে সরকারি বাজেট। ওকে, তাহলে আমরা বাজেট সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম। এখন বাজেট সম্পর্কে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে পরিচয় করাবো, যেটা প্রতিনিয়তই পরীক্ষায় এসে থাকে। বাজেট সম্পর্কে আমাদের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদে বলা আছে। কত নম্বর অনুচ্ছেদ? 87 নম্বর অনুচ্ছেদে বলা আছে। সেখানে স্পষ্টত বাজেটের কথা উল্লেখ নেই। বাজেটটাকে বলা হচ্ছে বার্ষিক আর্থিক কি বিবৃতি বা বিবরণী নামে সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদে বাজেটের কথা উল্লেখ রয়েছে। উপমহাদেশের প্রথম বাজেট তৈরি করা হয় 1861 সালে এবং সেটা তৈরি করেন হচ্ছে লর্ড ক্যানিং। তাহলে প্রশ্ন হচ্ছে কি, উপমহাদেশে প্রথম বাজেট পেশ হয় কত সালে? 1861 সালে। কে তৈরি করেন? লর্ড ক্যানিং। এরপর বাংলাদেশে প্রথম বাজেট তৈরি করা হয় 30 জুন 1972 সালে। এই বাজেটটি কে তৈরি করে? তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। সর্বপ্রথম জেলা বাজেট তৈরি করে হচ্ছে টাঙ্গাইল জেলা। এরপর বাজেট কার নামে তৈরি করা হয়? বাজেট তৈরি করা হয় মূলত রাষ্ট্রপতির নামে, কারণ প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের প্রধান হচ্ছে কে? রাষ্ট্রপতি। সেজন্য রাষ্ট্রপতির নামে বাংলাদেশের বাজেট প্রস্তুত করা হয়ে থাকে। এ পর্যন্ত বাংলাদেশে 53টি বাজেট তৈরি করা হয়েছে, এটা অন্তর্বর্তীকালীন সহ। অন্তর্বর্তীকালীন বাজেট যদি বাদ দেয় তাহলে মোট বাজেট হয়েছে 52টি। সর্বশেষ 24-25 অর্থ বছরে বাংলাদেশে 53তম বাজেট তৈরি করা হয়। সাধারণত অর্থ বছর যেমন কি জুন থেকে জুলাই হচ্ছে অর্থ বছর, এই অর্থ বছর অনুযায়ী বাজেট তৈরি করা হয়ে থাকে। বাজেটের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। বাজেটের প্রকারভেদগুলোর মধ্যে লক্ষ্য করা যায় রাজস্ব বাজেট, উন্নয়ন বাজেট, উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট বা সম্পূর্ণ বাজেট। রাজস্ব বাজেট বা রেভিনিউ বাজেটটা কি? রাজস্ব বাজেট বা রেভিনিউ বাজেটটা হচ্ছে আমরা যে বাজেটটা প্রিপেয়ার করি সেই বাজেটে
আমি কোন কোন খাত থেকে আমার রাজস্ব সংগ্রহ হবে সেই খাতগুলো উল্লেখ করা বা উপস্থাপন করাটাই হচ্ছে কি রাজস্ব বাজেটের অংশ। ওকে, তাহলে উন্নয়ন বাজেটটা বা ডেভেলপমেন্ট বাজেটটা কি? ডেভেলপমেন্ট বাজেটটা হচ্ছে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে। এখানে আমরা কি করি, একটা অর্থ বছরে কি ওই প্রোগ্রাম উন্নয়নমূলক প্রোগ্রামগুলোতে বা উন্নয়নমূলক কি প্রজেক্টগুলোতে একটা অর্থের বরাদ্দ থাকে। অর্থাৎ একটা অর্থ বছরে আমি কোন কোন উন্নয়নমূলক কাজে কত টাকা ব্যয় করব সেটা যখন বরাদ্দ থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি উন্নয়ন বাজেট বা ডেভেলপমেন্ট বাজেট। ওকে, তাহলে উদ্বৃত্ত বাজেট কি? উদ্বৃত্ত বাজেটকে বলা হয় সারপ্লাস বাজেট। সারপ্লাস বাজেট কি? যখন দেখা যাচ্ছে যে আমি যে পরিমাণ আয় করতেছি বা আমার আয়ের উৎস অনুযায়ী যে পরিমাণ আয় আসতেছে সে তুলনায় আমি ব্যয় করছি না, অর্থাৎ আয়ের তুলনায় যখন ব্যয় কম হয় তখন সেটাকে বলা হয় সারপ্লাস বাজেট। সাধারণত উন্নত বিশ্বে এই সারপ্লাস বাজেটটা দেখা যায়, আর উন্নয়নশীল দেশে সারপ্লাস বাজেট খুব কমই দেখা যায়। উন্নয়নশীল দেশগুলোতে মূলত ঘাটতি বাজেট থাকে। হ্যাঁ, তাহলে ঘাটতি বাজেট বা ডেফিসিট বাজেটটা কি? ডেফিসিট বাজেটটা হচ্ছে আমার দেশের কি ইনকামের চেয়ে খরচ বেশি, অর্থাৎ যে বাজেটে আয়ের তুলনায় ব্যয় বেশি দেখানো হয় সেটাই হচ্ছে মূলত ঘাটতি বাজেট বা কি ডেফিসিট বাজেট। সাধারণত উন্নয়নশীল দেশ বা অনুন্নত দেশগুলোতে ঘাটতি বাজেটের পরিমাণ দেখা যায়। বাংলাদেশে প্রতিনিয়তই কি ঘাটতি বাজেট তৈরি করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে ঘাটতি বাজেট কি আসলে কি এই দেশের জন্য মঙ্গলজনক নাকি ক্ষতিকর? আসলে উন্নয়নশীল যে দেশগুলো আছে সেগুলোতে সারপ্লাস বাজেট হয় না, ঘাটতি বাজেটই হয়। কারণ এই দেশগুলোর হচ্ছে অধিকাংশ কাজে হচ্ছে কি উন্নয়নমূলক, অর্থাৎ এই দেশগুলোর বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট থাকে যেখানে দেশের বাজেটের অর্ধেক অংশ উন্নয়নমূলক বাজেটগুলোতে ব্যয় হয়ে যায়। যার কারণে দেখা যাচ্ছে যে উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেটের প্রবণতা অনেক বেশি। এবং আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে ঘাটতি বাজেট কখনো কি ব্যাড ইম্প্যাক্ট না, এটা একটা ভালো ইম্প্যাক্টই ফেলবে। কারণ হচ্ছে এই ঘাটতি বাজেটের মাধ্যমে আমাদের একটা তাগিদ দেয় যে এই ঘাটতি পূরণ করার জন্য আমাদের রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করার একটা তাগিদ দেয়। সেজন্য আমার দৃষ্টিকোণ থেকে মনে করি যে ঘাটতি বাজেট খারাপ বা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে জিনিসটা এমন নয়। এরপর হচ্ছে সম্পূরক বাজেট, মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে এই জিনিসটা ভুল করে, সম্পূরক বাজেট কি, সম্পূরক বাজেট বুঝতে পারেন। আসলে সম্পূরক বাজেটটা হচ্ছে আমি যে বছরের শুরুতে যে বাজেটটা প্রিপেয়ার করলাম এই বাজেটে অনেকে কাটছাট হয়, অনেকে সংশোধন হয়, হওয়ার পর বছর শেষে প্রকৃত আয় এবং প্রকৃত ব্যয়ের সামঞ্জস্যতায় নতুন করে আবার একটা বাজেট প্রিপেয়ার করা হয়, সেটাকে বলা হচ্ছে সম্পূরক বাজেট বা কারেকশন বাজেট। অর্থাৎ বছর শেষের প্রকৃত আয় এবং ব্যয়ের সমন্বয়ে এই বাজেটটা তৈরি করা হয়। তাহলে বাজেট এবং সম্পূরক বাজেটের মধ্যে কিন্তু একটা কি খুব গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। বাজেট তৈরি করা হয় বছরের শুরুতে পরিকল্পনা অনুযায়ী যে আমার এই খাত থেকে এই পরিমাণ ইনকাম হবে, এই খাতগুলোতে এত টাকা ব্যয় হবে, এই যে ধারণাগত বা পরিকল্পনাগত একটা কাঠামো সেটা হচ্ছে বাজেট। আর সম্পূরক বাজেটটা কি? সম্পূরক বাজেটটা হচ্ছে বছর শেষে আমি দেখতেছি যে আমার প্রকৃতপক্ষে এত টাকা আয় হয়েছে এবং প্রকৃত এত টাকা ব্যয় হয়েছে। এই যে প্রকৃত আয় এবং ব্যয়ের সামঞ্জস্যতায় বছর শেষে যে বাজেটটা তৈরি করে থাকি সেটাই হচ্ছে কি আমার সম্পূরক বাজেট। ওকে, তাহলে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা যেই জিনিসগুলো শিখলাম সেটা আবার একটু রিভাইজ করে নিই। আমরা কি শিখলাম? বাজেট কাকে বলে, বাজেটের সংক্ষিপ্ত কিছু তথ্য, যে বাজেট সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে উপমহাদেশে প্রথম বাজেট পেশ করা হয় 1861 সালে লর্ড ক্যানিং। বাংলাদেশে প্রথম বাজেট পেশ করা হয় 30 জুন 1972 সালে কি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বাজেটটি পেশ করেন। সর্বপ্রথম বাংলাদেশের জেলা বাজেট তৈরি করে টাঙ্গাইল জেলা। বাজেট হচ্ছে রাষ্ট্রপতির নামে তৈরি করা হয়। 2024-25 অর্থ বছরে বাংলাদেশের 53তম বাজেট পেশ করা হয়। এরপর বাজেটের প্রকারভেদ পড়লাম, রাজস্ব বাজেট, উন্নয়ন বাজেট, উদ্বৃত্ত বাজেট, ঘাটতি বাজেট এবং সম্পূরক বাজেট। আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাস থেকে তোমাদের কি বিভিন্ন চাকরি পরীক্ষা প্রিলি, রিটেন এবং ভাইভাই এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়ে থাকে এবং তোমরা এখান থেকে কমন পাবে বলে আশা করি। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করব বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি এবং হচ্ছে সীমান্তবর্তী দেশগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।